সুপ্রিয় দর্শক শ্রোতা, ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এই যে দুর্বৃত্তরা গুলি করলেন, কেন তাকে গুলি করলেন, কি কারণ এবং তাকে কারা হত্যা করতে চেয়েছেন, সেই বিষয়টি নিয়ে একটু জানার চেষ্টা করব। ওসমান হাদিকে শুক্রবার আনুমানিক দুপুর 2:35 এই গুলিটি করেন। তাকে রীতিমতো হত্যা করার চেষ্টা এই গুলিটি করেছেন বলেই আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করি, কারণ গুলিটি তার মাথায় লেগেছে। তিনি এই মুহূর্তে কোমায় আছেন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, তিনি আবার ফিরে আসুক, তিনি আবার রাজপথে নেমে সেই যেই মুড়ি বাতাসা এবং তার যে সহজ সরল কথাবার্তা, জনগণের মন যে জয় করার মতো কথাবার্তা, সেগুলো বলে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আনুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু এই যে হাদির উপর তাকে হত্যা করার যে ষড়যন্ত্র এবং তাকে গুলি করে মেরে ফেলার যে প্রক্রিয়াটা আজকে তারা নিয়েছেন, কারা এই প্রক্রিয়াটা নিয়েছেন? দেখুন, হাদি নভেম্বরের 14 তারিখে তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকটুকু অংশ ক্লিয়ার করেছেন। তার যে ফেসবুক স্ট্যাটাস, তিনি লিখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছেন, যার সামারি হলো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে দর্শন করবে এবং আমাকে হত্যা করবে। এটা কিন্তু হাদি গত নভেম্বরের 14 তারিখ তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে দেশবাসী, জাতি, জনগণ সবাইকে জানিয়ে দিয়েছিল যে আওয়ামী ফেসিবাদের দোসর যারা পালিয়ে গেছেন এবং তাদের যারা উচ্ছিষ্ট এখনো কিছু বাংলাদেশে আছেন, তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং আগামীর যে নির্বাচন সেটা নির্বিঘ্নে হোক, সেটা কোনো ক্রমেই চাইবেন না। যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে যৌথ বাহিনীর যে নানা অভিযান, সে অভিযানে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যে অস্ত্রগুলো নিয়েছিল, লাইসেন্স নিয়েছিল, তারা রিনিউ করেনি, সেই লাইসেন্সগুলো, অস্ত্রগুলো ফেরতও দেয়নি। তো সেই অস্ত্রগুলো তাদের সাথে হাতে আছে, যে ঠিক যেমনই ভাবে জুলাই আগস্ট বিপ্লবের সময় বিভিন্ন থানা লুট হয়েছে, সেই থানা থেকে যেই লুট করা অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুততার সম্ভব, যেহেতু ইতিমধ্যেই তফসিল ঘোষিত হয়েছে, এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায় এবং সারাশি অভিযান যদি সারা বাংলাদেশ ব্যাপী না চালানো যায়, তাহলে হাদির মতো যারা আছেন, তারা অন্য অনেক নেতাই আছেন যাদেরকে আমরা অনেক পছন্দ করি, তাদের উপর কিন্তু এই টার্গেট কিলিং বা এই টার্গেট মিশন তারা পরিচালনা করতে পারেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই এই যে হাদির উপর যে হত্যার চেষ্টা বা তাকে যে গুলি করা হয়েছে, যে হামলাকারী, তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখুন, এই যে ওসমান হাদি একজন অতি সহজ সরল সাধারণ একজন রাজনীতিবিদ, যা আমরা সবাই পছন্দ করি। শুধু বাংলাদেশে যারা অবস্থান করছেন তারাই নয়, ঢাকা ৮ আসনে যারা আছেন তারাই নয়, বিদেশে যারা আছেন তারাও কিন্তু এই হাদিকে অনেক পছন্দ করেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেকের সাথে কথা বলি, যারা অনেকেই হাদিকে টাকা পাঠাবেন, হাদি যাতে নির্বাচনটা নির্বিঘ্নভাবে পরিচালনা করতে পারে সেই রকম সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব সবাই সেটা করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে ব্যারিস্টার ফুয়াদের উপর একটা হামলা হয়েছিল। সেই হামলার পর আজকে হাদি, একজন র্যাবের কর্মকর্তা, তার একটি সাক্ষাৎকার একটি টিভি চ্যানেলে দেখলাম, সেই জায়গায় তিনি দাবি করছেন যে ফুয়াদের উপর হামলার পর তার কাছে নাকি তথ্য ছিল যে এই হাদির উপরও সেকেন্ড পজিশনে তার উপর হামলা হবে এবং তাকে একটি শায়েস্তা করার একটি ব্যবস্থা করা হবে। অনেকেই হয়তো বা রিলেট করতে চাইবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সেই জায়গায় ঢাকা ৮ আসনে প্রার্থী আছেন, তার পক্ষ থেকে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তো আমি এই মুহূর্তে অন্ততপক্ষে এই জায়গায় আমি এই বিএনপির প্রার্থীর সাথে রিলেট করতে চাই না এবং সেটা করা সমুচিত হবে বলে আমি মনে করি না, কারণ হাদি ইতিমধ্যেই তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে বিদেশ থেকে 30টা নম্বর তাকে ফোন দিয়ে, টেক্সট দিয়ে
তাকে হত্যা করা, তার মা বোন এবং তার বউকে ধর্ষণ করা এবং তার বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটাবে তারা আগেই তাকে অ্যালার্ম করে দিয়েছিল। তো এই জায়গায় আমরা চাই যে যত দ্রুততার সহিত সম্ভব এই হাদির উপর যে হামলা করা আর যেই চক্র তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রকৃত যে তথ্য সেটা উদ্ঘাটন করা। যদি সেটা করা যায় তাহলে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি মোটামুটিভাবে নির্বিঘ্নে প্রার্থীরা করতে পারবেন। তা না হলে কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে একটি ভয়, একটি সন্দেহ সেটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই যে আমাদের প্রিয় হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসুক, তিনি আবার এসে সুস্থ হয়ে রাজনীতির মাঠে তার যে নির্বাচনী প্রচারণার মাঠ সেই জায়গায় তিনি ঠিক যেভাবে চালিয়ে যাচ্ছিলেন সেভাবে চালাক, সেই মুড়ি বাতাসা জনগণকে খাওয়াক, তিনিও খাক, তিনি সাধারণ জনগণের মনের কথা ঠিক যেভাবে বলছিলেন সেভাবেই বলুক। হাদির মতো রাজনীতিবিদ এই ইয়াং জেনারেশন রাজনীতিতে না থাকলে আমাদের সেই পচা গলিত দুর্গন্ধযুক্ত সেই যে রাজনীতিবিদ তাদের দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি যেমন পরিবর্তন হবে না এবং বাংলাদেশের যেই নতুন দিগন্ত আমরা চাই, বাংলাদেশটা নতুনভাবে সাজাতে চাই, সেই জায়গায় পরিবর্তনের জন্য হলে এই হাদিদের অনেক অংশেই বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন। এই যে আজকে হাদিকে গুলি করা হলো, দেখুন তাকে গুলি করা হচ্ছেন, তার গুলি একটা মাথায় লেগেছে। ডাক্তাররা ইতিমধ্যেই, যেটা আমি আগে আপনাদের জানিয়েছি, তিনি কিন্তু কোমায় আছেন। আমরা যদি একটু দেখি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকরা কি বলছেন, তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 28 স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি এখন কোমায় আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোশাররফ আহমেদ। যাই হোক, তিনি জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন, তিনি এখন কোমায় আছেন। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারের সময় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েন। যাই হোক, বিজয়নগরে এই গুলিটি হয়েছে, তার যে অবস্থা, তিনি খুব খারাপ অবস্থায় আছেন। আল্লাহ তাকে রহম করো এবং তাকে এই বাংলাদেশের সকল জনগণের মাঝে আবার ফিরিয়ে দেওয়া। আমরা চাই এই যারা একেবারে এরকম সহজ সরলভাবে রাজনীতিটা করেন তারা আমাদের রাজনৈতিক মাঠে থাকুক, তাদেরকে দেখলে আমাদের ভাল লাগে। আমরা স্বপ্ন দেখতে পারি অন্তত পক্ষে যে হাদিরা বাংলাদেশটা কোনো না কোনো এক সময় পরিবর্তন করবেন, পরিবর্তন ঘটাবেন। এই হাদির উপর যে হামলা, এটা অত্যন্ত গর্হিত। হয়তোবা পতিত আওয়ামী লীগ যারা আছেন তারা যদি হাদিকে গুলি করে মনে করতে পারেন যে যারা এই নতুন তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে পারবেন, বা জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনে যারা প্রধান নায়ক হিসেবে ছিলেন তাদেরকে রাজনীতির মাঠ থেকে দূরে সরানো তথা পৃথিবীর দিকে সরিয়ে দিবেন, এটা হয়তো দুই একজন হাদিকে করতে পারেন, কিন্তু এমন হাদি কিন্তু অসংখ্য জন্ম নেবে। ইতিমধ্যে অনেক হাদি তৈরি হয়ে গেছেন বাংলাদেশে। সুতরাং এই সমস্ত ঘটনা ঘটিয়ে হয়তো বিরোধী দলের যারা রাজনীতি করেন তারাও সুবিধা পাবেন না, এবং কি পতিত আওয়ামী লীগ সরকার তারাও যদি মনে করেন তারা আবার রাজনীতিতে ফিরে আসবেন, তারাও কিন্তু সেটা করতে পারবে না। ওসমান হাদির আহত হওয়ার দিনে গতকালই একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের রাজনীতির জন্য এসছে, সেটা হলো জনাব তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এটা নিয়েই কথা বলতে চাই। তার আগে আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত জনাব ওসমান হাদির অবস্থা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। আমরা তার অস্ত্রোপচারের পর ঢাকা মেডিকেল কলেজে তাকে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে, একটু এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য। যতটুকু জানা গেছে তার বুলেট তার ব্রেইনের খুব মেজর অংশে ঢোকেনি, কিছু একটা অংশকে ছুঁয়ে বেরিয়ে গেছে। যদিও প্রচুর ব্লিডিং হয়েছে, ব্রেইন টিস্যু ড্যামেজড হয়েছে এবং উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এটাও ফ্যাক্ট। আমরা আশা করব, আমরা কামনা করব, আমরা আমাদের প্রার্থনা করব হাদি ফিরে আসবেন, হাদিকে ফিরে আসতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ প্রার্থনা, সর্বোচ্চ চেষ্টা তো চলছেই, এবং রাষ্ট্র প্রয়োজন হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে যদি স্টেবল অবস্থা হয় বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে, প্রয়োজন হলে সেখানে পাঠাতে হবে। উনি ফিরে আসবেন আমরা আশা করি। একটা অপ্রীতিকর ঘটনার ভিডিও আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলেন দেখতে হাদিকে। সেখানে ডাকসু নেত্রী, ডাকসুতে নির্বাচন করেছেন জুমা, তাকে দেখা গেল অত্যন্ত কঠোর এবং বাজে ভাষায় জনাব মির্জা আব্বাসকে বাধা দিচ্ছেন সেখানে যাওয়ার ক্ষেত্রে। মানে আমাদের কয়েকটা কথা একটু মনে রাখা দরকার।
সেটা হচ্ছে মির্জা আব্বাস জনাব হাদির আসনেই নির্বাচন করছেন, মানে কেউ কেউ বলছেন এবং জামায়াতের দিক থেকে ছাত্র শিবিরের দিক থেকে অনেককেই জনাব মির্জা আব্বাসকে ব্লেম করে স্ট্যাটাস দিতে দেখা গেছে। মানে মির্জা আব্বাসের সমালোচনা কোন কোন দিকে করা যায়, কেউ কেউ যদি যৌক্তিক সমালোচনা থাকে করুন, কিন্তু মির্জা আব্বাস একজন স্টুপিড এবং উনি রাজনীতি বোঝেন না এটা মনে করা ভুল হবে। জনাব ওসমান হাদি কি আসলে মির্জা আব্বাসের কোনো চ্যালেঞ্জ ছিলেন? একেবারেই না, একেবারেই না, প্রশ্নই আসে না। হাদি আদৌ ভালো কিছু করতেন না। আমরা তার রাজনীতি, তার প্রচারণা, এই জিনিসগুলোর দিকে দেখতে চাইছিলাম, বিশেষ করে প্রচারণা, তার ক্যাম্পেইন, তার ক্যাম্পেইনের জন্য জনগণের টাকা চাওয়া, ক্রাউড ফান্ডিং, এগুলো একটু দেখার জায়গা ছিল। তো তাহলে উনি হত্যা করবেন কেন? আর যদি কম্পিটিশনের পরিস্থিতি হয়ও এই হত্যার দায় তার দিকে যাবে, সেটা জেনে শুনেও তিনি হত্যা করবেন? উনি এত স্টুপিড না। মানে জামায়াত এবং শিবিরের একটা অংশ এবং জুমা সম্ভবত ইনকিলাব মঞ্চে ছিলেন এক সময়, তাদের এই প্রবণতা, এই মানসিকতা অত্যন্ত নিন্দনীয়। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে আমরা নিজেদের মধ্যে যেন অন্তত কাদা ছোঁড়াছুঁড়িটা আপাতত না করি, কারণ এটা একটা বিরাট ঘটনা। ওসমান হাদিকে যখন টার্গেট করে কিলিংয়ের চেষ্টা করা গেছে, তখন কে সেফ থাকবে? সমন্বয়করা আছেন যাদের উপরে অনেকের ক্ষোভ আছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের কথা বলছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের কথা শোনা যায়, আমরা কিছুটা জানি, এই চেষ্টা আছে, এই চেষ্টা থাকবে। সুতরাং আমাদের মধ্যে এই ঘটনাগুলো যেন না হয়। আমরা আবারও বলছি, আশা করি হাদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এবার আসি জনাব তারেক রহমানের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে। উনি 25 ডিসেম্বর দেশে ফিরবেন। আমি জানি না তারিখটা পূর্ব নির্ধারিত কিনা, হতে পারে এটা পূর্ব নির্ধারিত, হয়তো আরেকটু পরের দিকে তারা জানাতেন, কিন্তু জনাব হাদির আহত হওয়াটাই, গুলিবিদ্ধ হওয়াটাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি তাকে এই সিদ্ধান্তটা প্রকাশ করতে মোটিভেট করেছে। আর যদি পুরোপুরি চূড়ান্ত দিন নাও হয়ে থাকে, আমি ধারণা করি এটা এই ঘটনার কারণেই চূড়ান্ত দিনটা নির্ধারিত হয়েছে, সেটাও হতে পারে। এভরিথিং ইজ পসিবল, বাট অত্যন্ত স্মার্ট, ব্রিলিয়ান্ট একটা সিদ্ধান্ত। ইয়াস, আমি মনে করি 25 তারিখ তিনি আসলে, আমি 25 তারিখের ব্যাপারে আমার যেটা অনুমান সেটা হলো ছুটির দিন তিনি আসলে, যিনি যখন তারিখ ঘোষণা করে আসবেন, ঢাকায় প্রচণ্ড জনসমাগম হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিতভাবেই বলা যায়। সো জনগণের যাতে সমস্যা কম হয়, তাই এইটা যেহেতু ছুটির দিন, ক্রিসমাস, সেই দিনটা একটা ভালো দিন এই বিবেচনায়। কিন্তু তিনি আসার সিদ্ধান্তটাকে আমি খুবই খুবই সিরিয়াসলি প্রশংসা করতে চাই, কারণ হাদির আহত হওয়ার সাথে সাথে নানানজন নানান কথা বলা শুরু করছেন। যারা তারেক রহমানও তো টার্গেট হতে পারেন, সমন্বয়কদের কথা বললাম। নির্বাচন কি অনিশ্চয়তার দিকে চলে গেল? নির্বাচন কি হবে? এই প্রশ্নগুলো ক্রমাগত যখন আসতে থাকবে, এটা আসতে পারতো। এবং আমি প্রায় বলি এই কথাটা, শেখ হাসিনার সময় বলতাম, ভয় যেমন সংক্রামক, সাহসও সংক্রামক। সো ভয় সংক্রমিত হওয়া শুরু হতে পারতো যে না, নির্বাচন তো হবে না মনে হয়। এবং আমি ধারণা করি এই ধরনের ঘটনারও দু একটা ঘটানোর চেষ্টা হতেও পারে, আমি জানি না তারা সফল হবেন কিনা। সরকার যদি এই ঘটনাটাকে খুব ভালো মতো ট্যাকল করতে পারে, অভিযুক্তদেরকে, আসামিদেরকে ধরতে পারে এবং দ্রুত বিচারের আওতায় নিতে পারে, তাহলে এই সম্ভাবনা কমিয়ে আনার সুযোগ হতে পারে। যাই হোক, এই সময় জনাব তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে আসবেন কি আসবেন না, কেন আসবেন না, এটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। একটা সময় তার নিজের একটা স্ট্যাটাস খানিকটা তিনি নিজেকে বোঝাতে গিয়ে, খুব স্পষ্টভাবে না, কিন্তু কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেটা তার দেশে ফিরে আসাকে থেকে তাকে নিবৃত্ত করছে, ইঙ্গিত দিতে গিয়ে আরও বিতর্ক সেটা নিয়ে ট্রিগার্ড হয়েছে। শুধু তাই না, নোংরামি হয়েছে। তিনি কুসন্তান, কুপুত্র, তিনি তার মায়ের এই অসুস্থতায় ফিরছেন না দেশে, এরকম নানান রকম কথাবার্তায় ভরে গিয়েছিল। সো সব সমালোচনা, আলোচনা শেষ করে দিয়ে তিনি দেশে ফিরছেন। আমরা বোধ করি যে তার নির্বাচনের আগে, ইনফ্যাক্ট তার যে ক্যাম্পেইন সহ সব কিছু হবে, তার পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা হয়েছে, বুলেট প্রুফ গাড়ি আনার কথা আমরা জানি। এর বাইরেও সরকার নিশ্চয়ই এবার, বিশেষ করে ওসমান হাদির ঘটনার পর, তার উপরে কতটা ঝুঁকি আছে সেটা বোধ করে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা, আমরা এসএসএফ এর কথা বলছিলাম, এসএসএফ এর আইন অনুযায়ী যে কাউকে এই ধরনের ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া সম্ভব। সেরকম কিছু দিয়ে হলেও সেটা দিতে হবে। ইনফ্যাক্ট ওনার সুস্থ থাকা, বেঁচে থাকা, ওনার কোনো হামলার শিকার না হওয়া, শুধু বিএনপি না, এই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, জনাব তারেক রহমানের এই সিদ্ধান্ততে এক্সপোজ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। এবং আমি বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করেন, তিনি যখন দেশে ফিরে আসবেন, বাংলাদেশের নির্বাচনের পথে যত বাধার চিন্তা বা বাধা তৈরি করার চিন্তা, নির্বাচনকে বানচাল করার চিন্তা যাদের আছে,
সেগুলো শেষ হয়ে যাবে তা বলছি না, কিন্তু সেগুলো খুব বড় স্কেলে চাপে পড়বে, ধামাচাপা পড়বে, তারা ব্যাকফুটে যাবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। জনাব তারেক রহমান ফিরে আসুন, ফিরে এসে তিনি তার দলের নেতৃত্ব দিন, বাংলাদেশের ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকার গঠন করে সফলভাবে শেষ সরকারকে চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর দায়িত্ব এই মুহূর্তে ওনার, একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব তার উপরে আছে। আমরা আশা করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই সেই দায়িত্ব তিনি মোটা দাগে ভালোভাবে পালন করতে পারবেন। আসলে একটা ডিস্ট্রাক্টেড সিস্টেম শেখ হাসিনা যেটা ফেলে গেছেন, সেখানে থাকা তার দলেরও মধ্য থেকে তিনি শতভাগ দক্ষতা এবং সিনসিয়ারিটি এবং সততার সাথে তার প্রচুর মানে লোকজনকে পাবেন কিনা, টিম পাবেন কিনা, অনেকগুলো যদি কিন্তু উপর তার সাফল্য নির্ভর করে, কিন্তু আমি আশা করতে চাই তিনি তার এই দায়িত্বে সফল হবেন।